আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সকাল 11টায় এই বৈঠক শুরু হয়। এর আগে বৃহস্পতিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। গত 13 নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানান। ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আগামী 1 ডিসেম্বর। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা চতুর্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম এ তারিখ ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী মইনুল হাসান জানান, মামলাটিতে প্রধান আসামি শেখ রেহানা। এতে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ মোট 17 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার শুনানিতে আজ যুক্তিতর্ক উপস্থাপন হয়। মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। রাজনীতির সঙ্গে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণ কাজে নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে 40টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপের সূচনায় এ কথা জানান তিনি। বলেন, পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না, তাই পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট স্বচ্ছ হতে হবে বলে জানান সিইসি। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আসন্ন জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচন কমিশনের তৎপরতা। 40টি নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সূচনা বক্তব্যে বলেন, পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচনের সহযোগী হিসেবে পেতে চায় কমিশন। রাজনীতির সঙ্গে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষক কাজে নিয়োগ দেওয়া যাবে না বলে জানান সিইসি। আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়, সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে। যদি কোনোখান থেকে একটা রিপোর্ট আসে যে আপনার ইলেকশন অবজারভার এটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে, এখানে ইনফ্লুয়েন্স করছে, তাহলে কিন্তু গ্রেট ড্যামেজ ডাউন টু ইউর রেপুটেশন। সিইসি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্টরা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে ভালো নির্বাচন হবে না। তাই নিরপেক্ষ নির্বাচনের জন্য পর্যবেক্ষক সহ সকলের সহায়তা প্রয়োজন বলে জানান তিনি। আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকেও দেখতে চাই, কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রপার না হয়, আমাদের ইলেকশনের দেখাটাও কিন্তু সঠিক হবে না। আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না, আপনারা তো লোক নিয়োগ দেবেন। এবার আমরা বয়স কমে 21 করেছি, এদের মধ্যে অনেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয়। আপনারা যাদেরকে ইউটিলাইজ করবেন ফিল্ডে, ওরা যদি ঠিক মতো পারফর্ম না করে, এই জন্য এদেরকে গ্রুমিং করা কিন্তু আপনাদের দায়িত্ব। প্রার্থীরা আইন মেনে নির্বাচনের কর্মসূচি পালন করছে কিনা এই বিষয়টিও সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। এ সম্পর্কে আপনারা আমাদেরকে রিপোর্ট। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক দ্বিতীয় দিনের মতো অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে সড়কে আটকা পড়ে অসংখ্য যানবাহন। ভোগান্তির মুখে পড়েন সড়ক ব্যবহারকারীরা। খবর পেয়ে প্রক্টর অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম ঘটনাস্থলে যান। আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেবার অনুরোধ করলেও তারা উপাচার্য না যাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবার ঘোষণা দেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য অন্তত 6 মাস সময় দেওয়া হয়, তবে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষার আগে মাত্র 2 মাস সময় দেওয়া হয়েছে। সময় বিবেচনা করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানান তারা।
47তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায়ও বিক্ষোভ করছে পরীক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী সালাউদ্দিন কাদের, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সালাউদ্দিন, পরীক্ষা পেছানোর দাবিটা খানিকটা অদ্ভুত মনে হচ্ছে, বিক্ষোভকারীদের আসলে যুক্তিটা কি? আজ সকাল শহীদ মিনার থেকে একটি 47তম পরীক্ষা পেছানোর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ থানার সামনে আন্দোলন করছে প্রিলিমিনারিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা। তারা সকালবেলা শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে আসেন প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর যাওয়ার জন্য। তারা মিছিলের প্রস্তুতি নেন এবং শহীদ মিনার থেকে তারা এখানে আসেন এবং এখানে আসার পরেই পুলিশ তাদেরকে আটকে দেন এবং পুলিশ আটকে দেওয়ার পরে তারা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন এবং তারা এখানে বসে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এর মাঝেই পুলিশের সাথে তারা কথা বলেছেন। আন্দোলনকারী 4 সদস্য ইতিমধ্যে প্রধান 2 উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছেন। সেই 2 উপদেষ্টা হচ্ছে আসিফ নজরুল এবং ফজলুল করিম। তারা আসার পরেই তারা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন এবং তারা পরবর্তী কর্মসূচি কী হবে সেটি তারা এখান থেকে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তাদের সাথে কথা বলে জানতে চেয়েছিলাম যে পরীক্ষা 27 তারিখ, যেহেতু আজ বাদে কাল পরশু আপনাদের পরীক্ষা, আপনারা আন্দোলন করছেন, এটি আসলে কতটুকু যৌক্তিক। তারা বলছেন যে যারা 45 এবং 46তম বিসিএস পরীক্ষা দিয়েছেন এবং যারা তাদের অনেকেই 47তম বিসিএস পরীক্ষা দিয়েছেন এবং তারা সেই প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ হওয়ার পর তারা এই 47তম বিসিএস যারা নতুন আছেন তাদের সাথে পরীক্ষা দিবেন, কিন্তু তারা একটা দীর্ঘদিনের একটা সময় পেয়েছেন এবং সময় পাওয়ার পর তারা প্রস্তুতি গ্রহণ করেছেন, কিন্তু 47তম বিসিএস যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের হাতে মাত্র 2 মাস সময় দেওয়া হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গত 19 অক্টোবর তারা পিএসসি বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলেন এবং 29 অক্টোবর পিএসসি অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং সেখানে তাদেরকে পুলিশের সাথে একটা সংঘর্ষ হয় এবং সেখানে তারা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা একটি কথা বলতেছেন, যেই 24-এর আন্দোলন, তারা বৈষম্যহীন দেশ গড়ার জন্য যে আন্দোলন করেছেন সেই বৈষম্যহীন দেশ 1 বছরের ভিতরে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে বলে তারা আন্দোলনকারীরা বলছেন। মিলি, দর্শক, জানছিলাম 47তম বিসিএস পরীক্ষার্থীদের বিক্ষোভের খবর। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশ জুড়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত 96 ঘন্টার মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেন তিনি। দাবি মেনে না নেওয়া হলে পরবর্তীতে শনিবার ও রোববার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে বলেও জানান তিনি। এছাড়াও 1 ডিসেম্বর সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি এবং 4 ডিসেম্বর কমপ্লিট শাটডাউন ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সারা দেশের সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, বিশেষায়িত ইনস্টিটিউট ও হাসপাতাল সমূহে 2 ঘন্টার কর্মবিরতি ঘোষণা দিচ্ছি। তারপরেও 10ম গ্রেড বাস্তবায়ন না করেন তাহলে 1/12/2025 ইং থেকে 2/12/25/2000 ইং পর্যন্ত 2 দিন মোট 41 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 31.9 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল BPM-6 পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে 26.38 বিলিয়ন ডলার। এদিকে চলতি অর্থবছরের নভেম্বর মাসের 23 দিনে দেশের রেমিটেন্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় 31.5% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। ক্রিকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী 27 নভেম্বর মাঠে গড়াবে প্রথম টি-20। দ্বিতীয় টি-20 29 তারিখ। সিরিজের শেষ টি-20 অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 2 তারিখ। সবগুলো খেলাই হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এই সিরিজ দিয়ে টি-20 দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
প্রথমবারের মতো টি-20 দলে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। অফ ফর্মের জন্য বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। এ ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।